থেকে ভদ্রলোকের সাথে আমার কোনো সাক্ষাৎ গড়ে ওঠেনি। সম্পূর্ণ অজ্ঞাত একটি মানুষকে আমি আমার স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। জীবনের বদলটা হয়তো সেই দিন থেকেই। আমি সাদামাটা মধ্যবিত্ত পরিবারে অনুগত একটি মেয়ে। ভালো রান্না জানি, আবৃত্তি জানি, পড়াশোনায় ফার্স্ট সেকেন্ড না হতে পারলেও প্রথম সারিতে থাকতাম। ভালো মেয়ের যত বৈশিষ্ট্য থাকা দরকার সবই কম বেশি ছিল। ভালো মেয়ের বৈশিষ্ট্য ধরে রাখতে কখনো প্রেম হয়নি। মনের মাঝে নিষিদ্ধ অনুভূতির অনুপ্রবেশ ভালো লাগা অবধি সীমাবদ্ধ ছিল। আর ছিল ভালোবাসার অপেক্ষা। একটি পবিত্র ভালোবাসার মোর স্বপ্নের মনের মাঝে বুনতে শুরু করেছিলাম ভালোবাসা বোঝার পর থেকেই। উচ্চ মাধ্যমিক পাশ ব্যবসায়ী বাবা ও অক্ষর জ্ঞানহীন সরল মায়ের 3 কন্যার মধ্যে বড়জন হলাম আমি। যথারীতি মেয়েদের বয়স বাড়লে পাত্রপক্ষ দেখা, বিয়ে দেওয়া এটা সবার আগে পরিবারের মাথায় আসে। আর আমি একটা জিনিস বুঝলাম, এই সমাজে ভালো মেয়ের থেকে সুন্দরী মেয়েদের কদর বেশি। প্রথমবার পাত্রপক্ষের সামনে বসায় আন করা অনুভূতিতে যখন আমি ঋতু স্বতন্ত্র, তখন একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসে, জল খাবেন? আমি জড়তা কণ্ঠ হতে শব্দ বের করতে হিমশিম খাচ্ছিলাম। তিনি তখনই জলের গ্লাসটা এগিয়ে দিয়ে বললেন, আপনি সহজ হন, আমরা শুধু পরিচিত হব। লোকটির স্বতঃস্ফূর্ততা আমার মুগ্ধ করেছিল। মনে ছিল বেশ কয়েকদিনের চেনা। জানলাম ওনার নাম সুগা। স্বভাবে মিশুক প্রকৃতির। সুগা যাওয়ার সময় আমার হাতে একটা চকলেট ধরিয়ে দিয়ে বললেন, আমাদের পরিচয় সবে শুরু। সুগা এক মিষ্টি হাসির আশায় আমি কেন যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম। সেই অনুভূতি আমার জন্য নতুন ছিল। কিন্তু সেই অকালে ফুল ঝরে গেল 2 দিন বাদেই সুগার বাড়ি থেকে আসা ফোনে। তারা জানালেন আমাকে নয়, তাদের পছন্দ হয়েছে আমার ছোট বোন জিমিনকে। সুগাদের আসার দিন থেকেই আমি খেয়াল করেছিলাম সুগার মা আমার চেয়েও আমার ছোট বোনের প্রতি আগ্রহ বেশি দেখাচ্ছিল। আমার কলেজ পড়ুয়া ছোট বোন আমার থেকে 2 বছরের ছোট। গায়ের রং শুভ্র রজনীগন্ধার ন্যায় উজ্জ্বল। অন্যদিকে আমার গায়ের রং চাপা, মানে শ্যামবর্ণ। ভালো মেয়েসুলভ গুণগুলি সেই চাপা রঙের দেয়াল ভেদ করে প্রকাশিত হতে পারছিল না যেন। সেই চাপা রঙের তীব্র অপমানের প্রতিফলন হচ্ছিল কিনা জানি না, কিন্তু বাবা আত্মীয় পরিজনদের সঙ্গে আলাপ করে জিমিনকে সুগার সাথে বিয়ে দিতে রাজি হলো। কারণ ছেলে বনিদি ঘর, বিরাট অর্থ সম্পদের মালিক, বাবা মার একমাত্র সন্তান। এমন বাড়িতে মেয়ে বিয়ে দেওয়ার সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? আমার বাবা মূর্খামি করেনি বিয়ে দিয়ে। আমার মনের অবস্থা টের পেয়ে ক্ষীণ প্রতিবাদ করতে চাইলেন মা। বড় কন্যাকে দেখতে এসে মেজ কন্যাকে পছন্দ করলো, এমন মানসিকতার মানুষের সঙ্গে সম্পর্ক রাখা উচিত হবে কি? আমাদের মার মনের অবস্থা একবার ভেবে দেখার চেষ্টা করেছো তুমি? বাবার রক্তচক্ষুর সামনে মায়ের কথাগুলো কেমন কুয়াশার মতো ধোয়াতে হতে মিশে গেল। অতঃপর যেই অতিথিরা আমাকে দেখতে এসেছিল তারাই কয়েকদিন পর আবার খটা করে আমার বোনকে দেখতে এলো। জিমিন স্বভাবে ভীষণ জেদি। প্রথম সে বিয়ে করবে না বলে প্রতিবাদ করলেও কিন্তু একগুঁয়ে বাবার সামনে সেটাও টেকাতে পারলো না। আমার বাড়িতে থাকতেই বেশি ভালো লাগে, কিন্তু সেই দিনের পর থেকে দেয়ালগুলো কেন যেন আমাকে দেখে উপহাস করে। বাড়িতে থাকতে দম বন্ধ লাগে, হাঁসফাঁস করে বুকের আচ্ছাদনের হৃদয়টা। সুগার মুখোমুখি হতে ইচ্ছা করলো, একবার সরাসরি জানতেও ইচ্ছা করলো। এভাবে পরিচয় হতে চেয়েছিলেন আপনি? পরক্ষণে নিজেকে বোঝাই, বিয়ে তো সারা জীবনের ব্যাপার। সকলের অধিকার আছে পছন্দের মানুষটিকে নিয়ে সারা জীবন কাটানোর। সুগার জন্য হয়তো জিমিনি সঠিক। সুগা আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল অবশ্য, কিন্তু ততদিনে ওনার নামের আংটিটা জিমিনের আঙুলে উঠে গিয়েছিল। কাটা গায়ে আরেকটু নুনের ছিটা দিতে আমি চাইনি বলেই উপেক্ষা করে গেলাম। সুগার দেওয়া চকলেটটা আমি না খেয়ে রেখে দিলাম, কেন জানি না। জিমিনের সঙ্গে বিয়ের কথা এলেই চকলেটটা ওকে দিয়ে দিলাম। জিমিন বিয়েটা অবশ্যই সাথে সাথে হলো না। এমনিতেই বড় বোনের গায়ের রং চাপা, তাকে রেখে যদি মেজ বোনের বিয়ে হয় তাহলে মন্দ কথা উঠবে। কাকে নিয়ে কথা উঠবে ঠিক ঠার পেলাম না। তবে বুঝতে পারছিলাম আমার চেনা জানা সুখের আচ্ছাদিত জীবনটা ক্রমশই বদলে যাচ্ছে। আমরা 3 বোন একই ঘরে ঘুমাতাম। বিয়ে ঠিক হওয়ার পর জিমিনের মাঝে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করলাম। মাঝরাত অবধি ফিসফিস করে কথা বলা, কাঁথার ভিতর আলো জ্বলে। আমি অপর পাশে ঘাপটি মেরে পড়ে থাকি। নিজেকে নিজেই প্রশ্ন করি, আমি কি জিমিনকে হিংসা করছি? ছি, এটা ছোট মানসিকতা। এদিকে আমার বিয়ে নিয়ে পরিবারের মাথায় চিন্তার অঢেল। পাত্রপক্ষ সেই গায়ের রঙকে ইতস্তত করে, কেউ বা অর্থ সম্পদ দাবি করে। যৌতুক দিয়ে বিয়ে একদম আমি করব না।
বাবার সামনে মুখ ফুটে এটুকু প্রতিবাদ করেছিলাম। এভাবে বছরখানেক পেরিয়ে গেল। সুগার বাড়ি থেকে চাপ দিচ্ছে বিয়েটা করার জন্য। জিমিনও কেমন মুখ গোমরা করে বসে থাকে। নতুন পণ্যের বিজ্ঞাপন দেখিয়ে বলে, বর্দি ভাই এই দেখ, এই ক্রিমটা মাখলে 7 দিনে গায়ের রং ফর্সা হয়ে যাবে। থাইল্যান্ডের প্রোডাক্ট, রিভিউ ভালো আছে। কাকের গায়ে ময়ূরের পালক লাগিয়ে মানুষকে বোকা বানাবি বলছিস? আজকাল সবাই মাখে। ও বাড়ির ন্যান্সিকেও দেখেছি, কি মেয়ে থেকে কি মেয়ে হয়ে গেল রাতারাতি। ছেলেরা লাইন ধরে থাকে ওর পেছনে। আমার ওসবের প্রয়োজন নেই। জিমিন রাগ করলো। আমি এখন ওদের পথের বাধা। আমি অভিমানে টইটম্বুর হয়ে রইলাম। বাবা মা বোন সকলেই নিজের স্বার্থটাই দেখছে, আমাকে কেউ কেন বোঝে না। তীব্র অভিমান জেঁকে বসলো মনে। সেই অভিমান ভুলতে বইয়ের সাথে বেশিরভাগ সময় কাটায়। সাহিত্যিকরা অবশ্যই শ্যামবর্ণের মেয়েদের ঠকায়নি, তারা শ্যামবর্ণের মেয়েদের পাহাড়ি নামে ভূষিত করেন। লেখক তাদের অপরূপ প্রেমের আখ্যান কিংবা ঘুরে দাঁড়ানোর গল্প ধীরে ধীরে বাস্তব জগৎ থেকে বইয়ের কল্পনার জগতে আমার কাছে প্রিয় হতে শুরু করলো। মাসখানেক বাদে আবারও একটা সম্বন্ধ এলো, তবে এটা ঘটা করে পাতে দেখা হলো না। মুরব্বী কাছে কয়েকজন মানুষ এসে আমায় দেখে গেলেন একদিন। 2 দিন বাদে জানতে পারলাম ছেলেপক্ষ বিয়ের তারিখ ঠিক করতে আসবে। বাবা মা যেন আকাশের চাঁদ হাতে পেল। বাড়িতে খুশির জোয়ার বয়ে গেল। আমি চুপচাপ। পাত্রের ছবি দেখার ইচ্ছে হলো না। শুনলাম ভদ্রলোকের নাম জীবন শঙ্কর, পেশায় ব্যাংকার। অসুস্থ মাকে দেখাশোনা করতেই অত তাড়াহুড়োতেই বিয়ে। ছেলের কোনো দাবি দেওয়া নেই। শুনে বিশেষ কিছু বললাম না। বাবাও আমার মতামত নিয়ে মাথা ঘামালেন না। পরের শুক্রবারই বিয়ে ঠিক করলো। মাঝে একদিন ভদ্রলোক আমাকে ফোন করলেন। স্পিকারে ভেসে আসে গম্ভীর স্বর, কি যেন একটা ছিল। আমি এলোমেলো হয়ে গেছিলাম। তিনি জানতে চাইলেন, আপনি দেনমোহরে কি চান? বই। আর শুধুই বই। তিনি মেনেও নিলেন। আমার পছন্দের বইয়ের লিস্ট চাইলেন। খুঁতখুঁতে মনটাকে দমাতে না পেরে আমি ফট করে জিজ্ঞেস করে বসলাম, আপনি আমাকে দেখেছেন? দেখেছি। আমাকে পছন্দ হয়েছে আপনার? ওপাশ থেকে স্মিত হাসির আওয়াজ এসেছিল নাকি নিঃশ্বাসের আওয়াজ বুঝতে পারিনি। তিনি পাল্টা জিজ্ঞেস করলেন, আপনি আমাকে দেখেছেন? যার সঙ্গে গোটা জীবন কাটাবেন তাকে দেখবেন না? সঠিক প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না। আমার শুধু মনে হচ্ছে বিয়েটা করে বেরোলেই হলো, তাহলে সবারই নিস্তার, আমারও নিস্তার হবে। উভয় দিকের উস্কুসতার কারণে আমাদের কথা বলা বেশি দূর এগোয়নি। বিয়ের দিন ঘরোয়াভাবে বিয়েটা হলো। চাঙ্কুক নাকি ও বিয়েটা ছোট করে করবে, আগেই বলেছে। পাশ থেকে লোকজনরা ফিসফিস করে বলে উঠল, পাত্রের কোনো দোষ বা ত্রুটি আছে কিনা, না হলে এরকম চুপচাপ বিয়ে সেরে ফেলে। আমি এরক প্রস্তখণ্ডের মতো সবকিছুই শুনলাম। রেজিস্ট্রি পেপারে সাইন করে পাশাপাশি বসানো হলো। প্রথম দেখলাম ওনাকে। বুকের ভেতরটা হুট করে একরাশ দমকা হাওয়া বয়ে গেল। মনের মাঝে উকি দিল, আমার সুদীর্ঘ ভালোবাসার অপেক্ষার এবার কি শেষ ঘটবে? চৈত্র মাসের গা জ্বালানো রোদের পর একটা ঝুমঝুম বাদল দিন। পরিবেশটা আর্দ্রতার শীতল মমতায় মেঘাচ্ছন্ন। নিজেকে আমার সেই চাতক প্রান্তরের মতো মনে হলো। ধুলোর পাহাড় উড়িয়ে এক পলাশ বৃষ্টি আমার অস্তিত্বে নতুন ঢেউ তুলে দিল। মা বলেছিল, আমার জন্ম হয়েছিল এক তুমুল ঝড়ের রাতে। প্রসব বেদনাক মাকে হসপিটালে নিয়ে যেতে সে কি ছোটাছুটি। বজ্রপাত, এলোমেলো বাতাসে ঝাপটা ও ভারী বর্ষণে তোরে রাস্তায় গাড়ি পাওয়া যাচ্ছিল না। বাবা সেই ঝড়ের মাঝে নিজে ভ্যান চালিয়ে মাকে সদরে নিয়ে গিয়েছিল। অন্ধকার কিংবা প্রকৃতির এরকম রূপ দেখে তারা ভয় পায়নি, বরং ভীত ছিলেন নতুন প্রাণের আবির্ভাবের জন্য। বাবা সেদিন কেঁদেছিল। মায়ের মুখে শুনেছিলাম সেই কাদার গল্প। সময়ের সাথে সাথে ক্রমশ রাগী হয়ে ওঠে বাবা। আমাকে বিদায় দেওয়ার বেলায় সকলের কান্নার মাঝে বাবাকে সেই একরকমই বিব্রত মনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। অভিমান নিয়েও ভেজা চোখে তাকিয়েছিলাম তার দিকে, যে সে আসবেন। বিদায় বেলা এলো, কিন্তু আমার মাথায় হাত রাখার কেউ আর এলো না। কে জানে, হয়তো চোখে চোখ মেলাতে না পেরেই আসেনি। সকালের উপর এক আকাশ অভিমান নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম আমি। প্রথম রাতে জাঙ্কুক আমার কাছে ছোট একটা আবদার করে বলেছিল, মা বিছানায় পড়ার পর থেকেই এই সংসারে বিষণ্ণতার গন্ধ ঘুরে বেড়ায়। আগলে রাখার জন্য একজন মমতাময়ীর প্রয়োজন ছিল। আমার মা আপনার ছবি দেখেই বলেছিল, আপনার চোখ দুটোতে মমতা আছে। আপনি কি পারবেন সেই মমতার সুবাসে বিষণ্ণতার গন্ধ দূর করতে? মমতার সুবাস।
কথাটা একটু ভারী মনে হয়েছিল আমার। পরে বুঝলাম মায়ের গায়ের গন্ধ তো মমতার সুবাসই বলে। পারবো কিনা বুঝেও আমি সম্মতিতে ভাষায় দাঁড়ালাম। সংসার তো সন্তানেরই মতো, আর সন্তানকে মমতা দেওয়া অনিবার্য। আমি সর্বাত্মক চেষ্টা করে যাব। জড়তার তোলে একটা বাক্য বিড়বিড় করে বললাম, যদি আপনি পাশে থাকেন। অ্যারেঞ্জ ম্যারেজও একে অপরের সম্বন্ধে বিশেষ না জানার দরুন এবং ওনার স্বভাবসুলভ গাম্ভীর্য দেখে প্রথম প্রথম ওনাকে আমি অকারণেই ভয় পেতাম। ফলে সম্পর্কটা সহজ হয়ে উঠতে পারছিল না। অস্বস্তিতে জড়িয়েছিলাম। ভালোবাসার ভ্রমণ উকি দিয়ে ঠাঁই পাওয়ার জায়গায় পাচ্ছিল না। বাধ্যতাজনক রোগে বিছানায় সহিত শাশুড়ি টের পেল বিষয়টা। আমার হাত ধরে আফসোস করে বললেন, বুঝছো বৌমা, ছেলে আমার শান্তশিষ্ট হলেও হাসি খুশি ছিল খুব। ছোট বয়সে বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব সামলাতে সামলাতে দুইখান ভাই বোনের দায়িত্ব নিতে গিয়ে হাসিটা হারিয়ে ফেলেছে। তুমি ওরে কোনোদিন কষ্ট দিও না বৌমা। ও সুখটা সবাই বিলাতে জানে, কিন্তু নিজে কিভাবে নিতে হয় সেটা জানে না। তীব্রভাবে টের পাচ্ছিলাম অহেতুক ভয়, লজ্জা কিংবা জড়তা কাটাতে হবে। যে কোনো একজনকে এই দ্বিধার দেওয়াল ভাঙতে হবে। ওনার সান্নিধ্যের যত্নে, দায়িত্বশীলতায় প্রতিনিয়ত বোঝাতেই পারছিলাম আমি প্রেমে পড়েছি ওনার তীব্র ভালোবাসার মানুষটাকে আমি হতে পারবো। খোলা জানালার পাশে দাঁড়িয়ে সেসব ভাবছিলাম। বৃষ্টির ফোঁটা ঘরে আসছিল। জানলাটা আটকে দিন, ঘর ভিজে যাচ্ছে। স্লিপ কেটে পা ভেঙে বসবেন খুনি পড়ে। চমকে পিছে ফিরলাম। সেই প্রথম দিনের মতো আজও তার কণ্ঠতে আনন্দিত হলাম আমি। ফলস্বরূপ হড়বড়িয়ে কোনো না কোনো কাণ্ড বাঁধিয়ে ফেলি। বলা বাহুল্য, এই মুহূর্তে ভদ্রলোকের কথাটা সত্যি করে পা পিছলে পড়লাম। জাঙ্কুক ঢাল হয়ে আগলে নেন আমায়। জাঙ্কুকের দৃষ্টি স্থির, যে দৃষ্টির কপালে পড়লে লজ্জায় হিম হয় হৃদয়। আমি চোখ নামিনি, আর উনি কণ্ঠ ক্ষীণ করে আবার বললেন, আপনি ভীষণ উদাসী। কথার বিপরীতে আমি প্রতিবারই ক্ষীণ হাসি ফিরিয়ে দিই। উদাসী হয়ে যদি একটু সান্নিধ্য মেলে ক্ষতি কি? জাঙ্কুককে আমি ভদ্রলোক বলে সম্বোধন করি। বিয়ের দিন কয়েকের মাঝে বুঝতে পারলাম একটু বেশি ভদ্র হয়ে গেছে তিনি। বাড়িতেও পরিপাটি হয়ে থাকেন, যে কোনো মেজাজেই নম্র স্বরে কথা বলেন। হাঁটা চলা, খাওয়া দাওয়া সব শব্দহীন প্রক্রিয়ায় সারেন। পারলে বোধহয় কথাও নিঃশব্দে উচ্চারণ করতে পারলে ভালো হয়। আমার চেয়ে গুনে গুনে 8 বছরের বড়। তামাটে ত্বক হলেও বলিষ্ঠ গঠনের আকর্ষণে লোক সমাজের রূপে পাল্লায় উতরে যান অনায়াসে। কাছাকাছি হয়েও কেন জানি আমার গায়ের রংটা উতরে উঠল না। জাঙ্কুকের কোনো কোনো আত্মীয় পরিস্বজন শাশুড়ি মায়ের কাছে ফিসফিস করে বলেছে, জাঙ্কুকের জন্য একটা সাপ রঙের বউ আনতে পারতে না? ভবিষ্যতে নাতি নাতনির গায়ের রংটা তাহলে একটু সাপ হইতো। কথাগুলো আমাকে অনিরাপত্তায় ভোগায়। রূপের হীনমনতায় ঢুলো ঢুলো মনটাকে নিজে ভালোবাসতে ভুলে গেছি। কাজ দিয়ে, যত্ন দিয়ে অন্যের ভালোবাসা আদায় করে নিতে উদ্বিগ হই। মধ্যবিত্ত শ্বশুর বাড়িতে স্বামী, অসুস্থ শাশুড়ি, কলেজ পড়ুয়া দেবর, ননদ নিয়ে সংসার আমার। সংসারের দায়িত্ব জাঙ্কুক একা সামলায়। বিলাসিতা না থাকলেও অভাব নেই। একমাত্র ননদ লিসার বিয়ে হয়ে গেছে অনেক আগে, কিন্তু নতুন বউটা মায়ের সেবা করে কি অবহেলা করে, সেই জন্য মাসের বেশ কয়েকদিন বাবা বাড়িতে এসে থাকেন। সম্পর্কে ছোট হলেও লিসা দিয়ে আমার বড়। আমি ওনাকে সম্মান করে চলি, যথাসাধ্য চেষ্টা করি আপ্যায়নে। তবুও লিসাদের মুখ কেমন কুঁচকে থাকে। ভদ্রলোকের একটা দিক আমার ভীষণ মুগ্ধ করে। প্রতিদিন বিকেলে অফিস থেকে ফিরে আগেই নিজের হাতে চা বানাবে, এরপর মায়ের ঘরে গিয়ে গল্প করবেন। সেই সময়টা ওনাকে ভীষণ স্নিগ্ধ দেখায়। আড্ডায় আমাকেও সামিল করা হয়। ওনার হাতের চায়ের লোভে, গ্রোগ্রাসে কথা গেলার লোভে আমি রোজই সন্ধ্যায় অপেক্ষা করি। কোনো বই পড়ে ভালো মন্দ লাগলে ওনার সঙ্গে বিষয়টা নিয়ে আলাপ করি। কিন্তু সমস্যা হলো ওনার অনুভূতি প্রকাশ বেশ শক্ত। আমার কথায় বিরক্ত হন কিনা বুঝতে পারি না। হাসিটা যেন কদাচিৎ উকি দেয়। একদিন বিরক্ত হয়ে কবিতা আবৃত্তি ভান করে বললাম, রামগরুয়ের ছানা, হাসতে তাদের মানা। সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর পেয়েছিলাম, হাসিটা অনেক সোয়াচে রোগ। একজন হাসলে পাশের জনের মাঝেও হাসি ছড়াই যায়। না থাকলেও সৌজন্যবোধ দেখে হাসতে হয়। কাজেই আপনি হাসি খুশি থাকুন আর না থাকুন। এরই মাঝে জিমিনের বিয়েটা হয়ে গেছে। আমি ভেবেছিলাম যাব না। জাঙ্কুক সবই জানতো। তিনি আমার উপর বিরক্ত হয়ে বললেন, তুমি তো কোনো দোষ করনি, তাহলে তাদের লজ্জার দায় তোমার কেন? তুমি নিজেকে অসহায় ভাবাটা বন্ধ করো, তাহলে দেখবে তোমার জীবনটা অনেক সহজ হয়ে গেছে। আমাদের আপনি আগেটা যে যাত্রাতে তুমিতে নেমে এলো।
আমি গেলাম জিমিনের বিয়েতে। মেরুদণ্ড সোজা রেখে হাসি খুশি থেকে বিয়ের কাজে হাত লাগালাম। সুগার পরিবার, আমার মা বাবা আমার চোখের দিকে তাকাতে পারেনি। দিনের পর দিন জাঙ্কুকের উপর আমার মুগ্ধতা বেড়ে চলেছে। সেই সঙ্গে ধীরে ধীরে ভাবনার বদলটাও আসছিল। কিন্তু জাঙ্কুক, উনি কি আমার উপর মুগ্ধ হচ্ছেন? আমি কি ওনাকে বুঝতে পারছি না? শুনেছি পেটের মধ্যে দিয়ে পুরুষ মানুষের মনের রাস্তা পাওয়া যায়। সেই চেষ্টায় নিজের হাতে সব রান্না করতাম জাঙ্কুকের পছন্দ মতো। এক ছুটির দিনে দুপুরবেলায় তার পছন্দের রান্না বান্না করে বেশ দুর্বল হয়ে পড়লাম। ইদানিং শরীরটাও দুর্বল লাগে। জাঙ্কুক ব্যস্ত হয়ে আমাকে বিশ্রাম নিতে বলল। নিজে বসে থাকলো, আমার পাশেও বসলো। ফলে সেদিন সকালে খাবার পর আমরা দুজনে খেতে বসেছি। ইলিশ মাছের 2টো পিস অপস্থিত ছিল। একটা জাঙ্কুকের পাতে তুলে দিলাম, অন্যটা আমি আর নিলাম না, রেখে দিলাম। জাঙ্কুক জিনিসটা খেয়াল করে জিজ্ঞেস করলো, মাছ ছিটছ না কেন? ইতস্তত করে বললাম, তুমি তো মাছ খেতে পছন্দ করো, এটা রাতে খেও খুনি। উনি স্থির দৃষ্টিতে আমার দিকে তাকালেন, বেশ বিরক্তি নিয়ে বললেন, তুমি কি জানো তুমি ভালো মানুষই করতে গিয়ে নিজের ক্ষতি করছো? হতমত হয়ে গেলাম। মানে? এই যে কিছুদিন ধরে দুর্বল বোধ করছো, সেটা কিন্তু নিজের ভুলেই। প্রতিটা মানুষের শরীর সুস্থ সবল থাকার দরকার, খাদ্য দরকার। তুমি অন্যকে ভালোবাসা দেখাতে গিয়ে নিজের যত্ন নিতে ভুলে যাচ্ছ। নিজের শরীরকে আমিষের চাহিদা থেকে বঞ্চিত করছো। শরীর কিন্তু মমতা বোঝে না। কাজের ঘাটতির প্রভাব আজ নয়তো কাল প্রকট হবেই। এর বড় উদাহরণ হচ্ছে তোমার সামনেই। আমি প্রশ্নবোধক চাহনি দিলাম। উনি আবারও বলতে লাগলেন, আমার মা, তাকে তো দেখছই। এই মানুষটা সারা জীবন নিজের পাতের মাছ, ডিম, মাংস আদর করে আমাদের জন্য তুলে রাখতেন। খাবার কম পড়লে নিজে একবেলা কম খেতেন, তবু আমাদের পেট ভরা চাই তো চাই। বলতেন আমরা খেলেই নাকি তাদের পেট ভরবে। সেই তৃপ্তির ফল কিন্তু এই বয়সে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছে। কি এমন বুড়ো হয়েছেন মা, অথচ বিছানা থেকে উঠতেই পারেন না। রোগ প্রতিরোধ ক্ষমতা দেহে একদমই নেই। 3 বেলা মুঠো মুঠো মেডিসিন নিচ্ছে। ছেলে ওদের সঙ্গে ভালো মন্দ খেতেও পারেন না। হজম শক্তি একদম দুর্বল। এখন আফসোস করা ছাড়া কিছুই নেই। ভালোবাসা শুধু নিজের জিনিস অন্যকে দেওয়ার মাঝেই থাকে না, আরো অনেকভাবেই ভালোবাসা দেখানো যায়। তুমি যদি নিজেকে ভালো না রাখো, তাহলে আমাদের যত্ন কিভাবে নেবে? আমাদের ভালোবাসতে হলে তোমাকে নিজেকে সুস্থ হতে হবে। আমি মুগ্ধ হয়ে তার চোখের দিকে তাকিয়ে রইলাম। উনি নিজের মাছের পিসটা মাঝখান থেকে ভেঙে আমার পাতে দিতে দিতে বললেন, তোমার স্বামীর সামর্থ্য না থাকলে একটা পিস প্রয়োজনে দুজনে ভাগ করে খাবো। এতে আমাদের কিছু কম পড়বে না। তুমিও অনাহারে বেশি খেয়ে ফেলবে না, বরং শেয়ার করলে কেয়ার পাবে। এটাও কি ভালোবাসার অংশ হতে পারে না? পারে। নিজেকে ভালোবাসতে তোমার অযত্ন কিন্তু ঘুরে ফিরে আমার ভবিষ্যতের জন্য ক্ষতিকর। সেটা আমি মোটে সহ্য করব না। কথাটা বলতে গিয়ে লোকের ঠোঁটের কোণায় একটা চোরা হাসি উকি দিল। আমার কান গাল গরম হয়ে উঠল। উত্তরে কিছুই বলতে পারলাম না, কিন্তু কথাগুলো বেশ আমার ভাবালো। জাঙ্কুকের দিন দিন ব্যস্ততা বাড়তে চলেছে। একদিন আমি সময়ের সঙ্গে মানুষটার প্রতি আসক্ত হয়ে পড়েছি। সারাদিন কাছে থাকতে ইচ্ছা করে। অফিস গেলে কাজের মাঝে একটা ফোন কল পেতে মরিয়া হয়ে উঠি। আজ উনি একবারও ফোন করলেন না। নিজেকে বোঝালাম ভীষণ ব্যস্ত মানুষ। এরপরেও অবাধ্য মন ভিড় করলো চোখের কটরে। বিকেলে উনি বাড়ি ফিরতেই মুখ গোমরা করে রাখলাম। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, ম্যাডামের মুড অফ নাকি? আমি উদাসীন সুরে বলে উঠলাম, আষাঢ়ি মেঘ একলা ভীষণ, বর্ষণ বুঝি নামে চোখের ধারে, তবে আজ বৃষ্টি বিলাস হোক তোমার ওই চোখের কিনারে। সর্বদা ভেবে এসেছি আমি ভীষণ ধীরস্থির স্বভাবের একটি মেয়ে। এই নিয়ে কিঞ্চিত গর্ব ছিল। বিয়ের পর সেই গর্ব আমার চূর্ণ হয়ে গেল। নিজেকে প্রতিনিয়ত আবিষ্কার করতে লাগলাম অধৈর্য এবং অস্থির রূপে। আমার এমন দুরবস্থার জন্য দায়ী জাঙ্কুক। ভদ্রলোকের মাঝে কি এমন চৌম্বকীয় আকর্ষণ আছে যা আমি এড়াতে পারি না, আবার নির্লজ্জের মতো জড়াতেও পারি না। শুধু ভেতরে ভেতরে গুমড়ে উঠি। আসক্তিতে যে কতটা ভয়ঙ্কর তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। জাঙ্কুক আমায় অ্যাভয়েড করে বিষয়টা তেমন না। মাঝে মাঝে টের পাই ওই দুটো শীতল চোখে আমাকে খুঁজছে। সান্নিধ্য পেতে মরিয়া হয়, কিন্তু স্বল্পভাষী স্বভাব তা মোটেও প্রকাশ করতে দেয় না। এই আপাতমস্তক গোমরামুখ মানুষটাই আবার ঘুমানোর পর একদম শিশু হয়ে যায়, গুটিয়ে আসে আমার বুকে। সংসারটাকে আমি আষ্টে পিষ্টে জড়িয়ে আছি। জড়িয়ে গেছে প্রত্যেকটা আসবাব ও মানুষের সঙ্গে। গিন্নির মতো সব দিকে তদারকি করি। শাশুড়ি খাওয়া থেকে শুরু করে শৌচকর্ম সব নিজেই করি। আমার ননদ আপাতত আমাদের সঙ্গেই আছেন। তার 5 বছরের ছেলেটি ভীষণ জেদি স্বভাবের।
মুখ ফুটে একবার যা বলবে, না পাওয়া অবধি শান্তি হবে না, এমনকি অন্যকে আঘাত করতেও ছাড়ে না। একদিন রাগে হাত পা ছুটতে ছুটতে সে আমার দিকে একটা কাঁচের বাটি ছুঁড়ে মেরেছিল। লেগে চোখ ফুলে উঠেছিল। জাংকুক জানতে পেরে লিসাদিকে জিজ্ঞেস করলো। লিসাদি আমাকে বাঁকা চোখে দেখে বললেন, বাচ্চা ছেলে, একটু দুষ্টুমি তো করতেই পারে, আর একটু গায়ে লেগেছে তাই নয় কি আবার নালিশ করতে এসেছিস? হিমশীতল কণ্ঠে জাংকুক জবাব দিল, বাচ্চা ছেলে না হয় ভুল করেছে, তুই সেই ভুলটা শুধরবি, আশকারা দিবি না। শাসন তো কম করিনি দাদা, জানোই তো ওদের গোষ্ঠী কেমন বদমেজাজি। রক্তের ধারায় ছেলেটা পেয়েছে, একদম কথা শুনতে চায় না। কোনদিন যদি বাটি ছুঁড়ে মারার জায়গায় ছুরি ছুঁড়ে মারে, তখন কি এই গোষ্ঠী যুক্তি খাটবে লিসা? দাদার কণ্ঠের উত্তাপ পেয়ে লিসা ভরকে গেল। তুতলে বলল, তা হতে যাবে কেন? এমন ছোটখাটো যেতে আশা করা পেয়ে একদিন বড় কিছু ঘটিয়ে ফেলবে। বাচ্চা কেমন আচরণ হবে সেটা এই বয়সে নির্ভর করে না, প্যারেন্টিং এর উপর নির্ভর করে। স্নেহের অন্ধ হয়ে ছেলের ভুলগুলোকে রক্তের তেজ গোষ্ঠীর নাম দিয়ে গ্লোরিফাই করিস না। আর এটা ভুল নয়, দোষ। দোষটা তো দেখিয়ে দিতে হবে, সবসময় আশকারা দেওয়াটা উচিত না। লিসাদি সেদিন ছেলেকে নিয়ে বাড়ি ছাড়লেন। আমাকে রাগী কণ্ঠে বলে গেলেন, আস্তে না আস্তে ভাই বোনের মাঝে ফাটল ধরাতে উঠে পড়েছিস না? রূপ তো নেই, কি রূপ দেখিয়ে যে বশ করেছিস আমার দাদাকে, নিশ্চয়ই ইমোশনাল ট্র্যাপে ফেলেছিস। সিধা সিধা দাদাকে দুর্বল করেছিস নিজের প্রতি, তাই তো? তাই বলি, আমার ননদের থেকে তোকে কেন পছন্দ করলো? আমার ননদ কি কম সুন্দর ছিল নাকি যে তোর মতন এরকম একটা মেয়েকে পছন্দ করবে? এরকম কটু কথায় আমি আহত হলাম। লিসাদির ননদের চোখ ধাঁধানো রোগকে উপেক্ষা করা যেন কোনো পুরুষের কষ্টসাধ্য। শুনেছি সেই মেয়েটির সঙ্গে জাংকুকের বিয়ে ঠিক হয়েছিল। কোনো এক কারণে জাংকুক তাকে প্রত্যাখ্যান করে আমাকে বিয়ে করে। জাংকুক আদৌ আমাকে ভালোবাসে তো, নাকি আমি শুধু তার মোহ, কিংবা অসুস্থ শাশুড়ির জন্য পার্মানেন্ট কেয়ারটেকার? জাংকুকের কাছে উগরে দিলাম সকল সংখ্যা। জানতে চাইলাম আমাকে কেন বিয়ে করলো। আদৌ কি সে আমায় ভালোবাসে, নাকি দয়াকে ভালোবাসা ভেবে মূর্খের স্বর্গে বাস করছি আমি? জাংকুককে আমি প্রথমবারের মতো ভয় পেলাম। জানলাম রেগে গেলে ওর চোখ লাল হয়, দৃষ্টির ধার সহ্য করা কষ্টকর। ও আফসোস স্বরে বলল, ধরো একদিন তোমার স্বামী তোমাকে ছেড়ে চলে গেল, কি করবে? মরে যাব। জাংকুক দূরত্ব মেটালো, ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে শক্ত হাতে চেপে ধরল আমার চোয়াল। অবলা নারী, ভালোবাসা ভালো, তবে অন্ধ ভালোবাসা ভয়ঙ্কর। স্বামী ছেড়ে চলে যাবে আর তুমি সেই মানুষটার জন্য প্রাণ দিয়ে দেবে? নিজের প্রতি সামান্য ভালোবাসা টুকু নেই নাকি তোমার? আমি বিভ্রান্ত চোখে জাংকুকের দিকে তাকালাম। জাংকুক আবারও বলল, তে নিজেকে ভালোবাসতে শেখো। অন্যের ভালোবাসা তুমি তখনই পাবে যখন নিজেকে ভালোবাসতে পারবে। হিমবন্যতার ভোগে অন্যের মন রাখার চেষ্টা করে তুমি কোনোদিনই সুখী হতে পারবে না। আমি দূরে না গেলেও তোমার এই মানসিকতা তোমায় ধীরে ধীরে মেরে ফেলবে। তুমি আজ আমার পুরোপুরি হতাশ করলে। যে একরাশ হতাশা নিয়ে জাংকুক চলে গেল। এরপরের সময়গুলো আমার জন্য দুর্বিষহ হয়েছিল। ভালো মেয়ে হয়ে থাকার চেষ্টায় আমি ব্যর্থ হলাম, যে নিজেকে ভালোবাসতে ভুলে গিয়েছিলাম। এই কারণে আমার পরিবার নির্ভরশীল মনোভাব এবং নিজেকে দুর্বল ভাবাই হয়তো এই জন্য সব থেকে বেশি দায়ী ছিল। নিজের প্রকৃত সত্তাকে আবিষ্কার করলাম অসহায় রূপে, যে কিনা আমারই ভালোবাসার অভাবে জীর্ণতায় ভুগছি বছরের পর বছর। এরপর দুদিন জাংকুক কথা বলল না আমার সাথে, দূরে দূরে থাকলো। তার অনুপস্থিতি 48 ঘন্টায় প্রতিটা মুহূর্তে আমার স্মরণ করে দিচ্ছে মানুষটার মুখ না দেখলে আমার দিন ভালো কাটে না। আর আমি কিনা সেই ভালোবাসার মানুষকে সন্দেহ করেছি, যে আমায় আলো দেখালো তাকে আমি দুঃখ দিলাম। মরে যাচ্ছিলাম প্রতিটা মুহূর্তে। দূরত্বের ভার বইতে না পেরে ছুটে গেলাম মোর কাছে, কান্নাকাটি করে ভিজিয়ে দিলাম বুক। পাষাণ নরম হলো। জানোতে, আমার জীবনে দেখা সব থেকে সুন্দর মানুষটা আমার মা। গায়ের রং শ্যামলা হলেও আমার কাছে সে ভুবন মোহিনী। মাকে সবসময় বলতাম, আমার এমন কাউকেই চাই যার মাঝে আমার মায়ের ছায়া থাকবে। মায়ের মতো মমতা তার দুটো চোখে ভাসবে। মেয়েরা যেমন স্বামীর মাঝে বাবার ছায়া খুঁজে পায়, ঠিক তেমনই তোমাকে দেখে আমি চমকেছিলাম। ওই দুটো চোখের নমনীয়তায় শ্যামল পাখি লতানো কোমলতা আমাকে থমকে দিয়েছিল। দ্বিতীয়বার ভাবিনি। মাকে বলেছিলাম, এই মেয়েটাকেই আমি চাই। চাই মানে তো চাই।
এরপর আর কোনো জড়তা ছিল না দুটি প্রাণের মাঝে। আমি এক পা এগোলেই বিনিময়ে ও দু পা এগিয়েছিল। সেই রাতে আমার সর্বাঙ্গে যেন ভোরের পবিত্র শিশির ছুঁয়ে গিয়েছিল। নিজেকে ভালোবেসে ওর প্রতি ভালোবাসা দ্বিগুণ হয়েছিল। মাসখানেক বাদে হুট করে জিমিন আমার শ্বশুরবাড়িতে হাজির। আমাকে জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। জানতে পারলাম শ্বশুরবাড়িতে অশান্তি হচ্ছে। শাশুড়ি হাজারটা আদেশ নির্দেশের মধ্যে রাখছে। এদিক থেকে ওদিক হলে বাঁকা চোখে তাকাচ্ছে। এদিকে খোলা আকাশে মুক্ত পাখি ছিল জিমিন। বাবার প্রিয় ছিল বাড়িতে, যে কখনো বাড়িতে এক ফোঁটা জল ভরেও খায়নি। কৈশোরের রঙিন ও নির্ভর মনকে বাস্তবতার দৃঢ়তা স্পর্শ করেনি কখনো। সেই নির্ভর মনটা বিয়ের পর সংসারের দায়িত্ব, কর্তব্য ও বাস্তবতার মাঝে পড়ে দিশেহারা। একসময় প্রণয় প্রাণজল উজ্জ্বল মুখখানা কেমন ফিকে হয়ে গেছে জিমিনের। সুগাও তাকে বুঝতে চায় না, শাসন করে। যে জিমিনটা যখনই পাল্টা জবাব দেয় তখনই তর্ক লাগে। গতকাল সেই তর্ক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। তাই জিমিন রাগ করে বাবার বাড়িতে গিয়েছিল। মা ও জিমিনের দোষ ধরে জামাইয়ের পক্ষ টেনে শ্বশুর বাড়িতে ফিরতে বলে। রাগে দুঃখে অসহায় জিমিন ঘুরে ফিরে আমার কাছে আসে। সেই সূত্রে আজ প্রথমবার সুগা আমাকে ফোন করলো। হ্যালো, কে বলছেন? জি, আপনি নিশ্চয়ই সুগা। অপর পাশে মৌনতার অস্তিত্ব বিস্তার হতেই নিশ্চিন্ত হলাম এটা সুগা। কথা বলতে আমার একদমই ইচ্ছে করছিল, ইতস্তত লাগছে। হঠাৎই জাংকুকের কথা মনে পড়লো। আপনি চিন্তা করবেন না সুগা ভাই, জিমিন আমার কাছেই আছে। সুগা একটু চুপ হয়ে থেকে অভিযোগে সুরে বলল, আপনার বোনটাকে একটু বোঝান। বাচ্চাদের মতো জেদ করে থাকে সব কিছুতে। সংসারের সব দায়িত্ব দায়ভার তো ওকেই করতে হবে। সামান্য ম্যাচুরিটি নেই, রেসপন্সিবিলিটিও নেই ওর। বিয়ের আগে তো আপনি জানতেন আপনি এক কিশোরীকে বিয়ে করছেন। একটা বছর তার সাথে প্রেম করেছেন। তখন যেহেতু বাচ্চা ভেবে প্রেম করেননি, তাহলে এখন ম্যাচুরিটি খুঁজছেন কেন? সুগা বোধহয় একটু শক্ত আচরণ আশা করেনি। আমার মা আবার জামাইয়ের অন্তঃপ্রাণ। দোষটা জামাই করলেও মেয়েকে মুখ বুঝে মেনে নিতে হবে। মা নিজেও সর্বদা বাবার সামনে নিচু হয়ে থাকতেন। তাই জিমিনেরও সদ্য গড়ে ওঠা সংসারে জটিলতায় মা একই ফর্মুলা খাটাতে চেয়েছিলেন। মেয়েকে মানিয়ে নিতে জোর দিচ্ছিলেন। সময়ের সঙ্গে তো মানুষের ম্যাচুরিটি গ্রো করে, সিচুয়েশন বুঝে আচরণ করতে হয়। জিমিনের মাঝে সেই পালাই নেই। সময়ের সাথে ম্যাচুরিটি আসবে, কিন্তু প্রশ্নটা হলো আপনি কি ওকে সময়টা দিচ্ছেন? উপযোগী পরিবেশ বা ভরসা দিচ্ছেন? বিয়ের আগে প্রেমের আলাপ করতে যেখানে সময় দিয়েছেন, বিয়ের পরে সাংসারিক আলাপে একই সময় একবার ব্যবহার করেছেন? বলতে বলতে হঠাৎই রেগে গেলাম আমি। মনের ভিতর জমে থাকা ক্ষোভের কীটগুলো যেন আস্তে আস্তে বেরিয়ে আসছে। জানতাম সুগা উত্তর দিতে পারবে না। আজকে নিজেকে নিরাপত্তা করলাম না, বললাম, আপনারা রেডিমেড জামা পরেন, রেডিমেড খাবার খান, এতটাই অভ্যস্ত হয়ে গেছেন যে এখন রেডিমেড বউয়ের মাঝেও নিজেদের চাহিদা মতো সব গুণগুলো উপস্থাপন করতে চান। অথচ বিয়ের আগে মেয়ের রূপ দেখে এতটাই মুগ্ধ হয়ে গেছিলেন যে বাকি সব তুচ্ছ ছিল। আপনাদের উচিত ছিল 1 বছর আগে নিজের পছন্দের অপছন্দের লিস্টটা ধরিয়ে দেওয়া। তাহলে শ্বশুরবাড়ি থেকে একেবারে সবকিছু শিখিয়ে বউকে পাঠানো হতো। চেঁচামেচিটা আসলেই সবাইকে দিয়ে হয় না, সবাইকে মানায়ও না। একটু ক্ষোভ প্রকাশ করতে গিয়ে হাঁপিয়ে উঠেছি, বুক ধড়ফড় করছে। দম নিয়ে নিজেকে শান্ত করে আবারও বললাম, সুগা ভাই শুনছেন? খারাপ লাগছে জানি, আপনার দোষটাকে আমি বুঝিয়ে দিচ্ছি কোথায়। জিমিন এখনো ইম্যাচিওর, জেদি, খামখেয়ালি মনের মানুষ, সরাসরি সবকিছু বলে দেয়। আপনাদের উচিত ছিল জিমিনকে সংসারে মানিয়ে নিতে সাহায্য করা। একা একটা মেয়ের পরিবার ছেড়ে আসা একটা সহজ কথা না। শুধু কি তাই, তাই আপনাদেরও। বিপরীতে আপনারা ওর মনের খবর নিয়েছেন একবারও? সকলের মন মতো হওয়া দরকার একটা মেয়ের উপর সবকিছু চাপিয়ে দেওয়া একটা সহজ কথা না। সকলের কথা বাদই দিলাম, আপনি স্বামী হয়ে যদি একবারও তার সমস্যার কথা না জানেন, তাহলে আপনি কোথাকার স্বামী? আসলে আপনারা দুজনেই ইম্যাচিওর এবং ধৈর্যহীন মানুষ। আপনাদের দুজনেরই ম্যাচিওর হতে হবে। তর্ক বিতর্কের শেষে ওপাশ থেকে একটা শ্বাস ধাক্কা দিল। স্মিত স্বরে সুগা বলল, এই ইম্যাচিওরের জীবনে একবার বোধহয় ম্যাচিওর মানুষকে পছন্দ করেছিলাম। আফসোস সেই দিন মায়ের অবাধ্য হতে পারিনি। সকলের মতো মনশ্চক্ষু চেয়ে চর্মচক্ষুকে প্রধান দিয়েছিলাম। হিরে ফেলে উজ্জ্বল কাছের পেছনে ছুটেছিলাম। আফসোস ওখানেই। স্ত্রীর সম্মান রাখা আপনার দায়িত্ব। অন্যের সামনে তাকে কাজ বলে তাচ্ছিল্য করতে পারেন না। দৃষ্টিভঙ্গি ইতিবাচক করুন। আপনি একটা হিরে পেয়েছেন, তাকে ঘষে মেজে অলংকার করাটা আপনার দায়িত্ব। ফোন রেখে দিলাম। বলতে ইচ্ছে হচ্ছিল,
ভাগ্যিস মায়ের অবাধ্য হননি। বিয়ের পর প্রতিনিয়ত অন্যের থেকে বউয়ের রূপের ঘাটতি কথা শুনে চর্মচক্ষুর প্রদান দিয়ে কিছুদিন পরে যে সুন্দরের প্রতি আকর্ষিত হতেন না, তার নিশ্চয়তা কি ছিল? বিষাদে জর্জরিত আমি বা কি করে জাংকুকের মতো নিখাত মনের মানুষটাকে পেতাম? এই সংসারে যে আমারই অপেক্ষায় ছিল। একটা কথা খুবই মনে করি, কিছু ফিরতেই জাংকুককে দেখলাম। ভদ্রলোকের নিঃশব্দ চলাফেরা চমকে দেওয়ার অভ্যাসটা এখনো গেল না। আমার মলিন মুখ দেখে উনি ছড়া কেটে বললেন, এই অমাবস্যার রাতে শ্রাবণ মেঘের ঘনঘটা কেন তোমার কায়াতে? আমি তো রাত, তুমি হলে রাত, আমি নিশাচর। অমাবস্যায় আলিঙ্গলে মাতাবো জীবনভর। আমি হেসে ফেলি, বিশাল বুকের ছায়ায় নিজেকে গুটিয়ে নিই। সাহিত্যিকদের বইয়ের পৃষ্ঠা কৃষ্ণকলি কিংবা শ্যামাঙ্গিনীদের মধ্যে অবহেলা পেয়ে ঘুরে দাঁড়ানো, রুখে দাঁড়ানো কিংবা শত প্রতিবন্ধতায় সত্ত্বে নিজেকে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে প্রজ্বলিত হওয়া সংকল্প আমি কখনো করতে পারিনি। শুধু পেরেছি ভালোবাসতে, যে ভালোবাসার আকাঙ্ক্ষা আমায় নিজেকে অবহেলা করতে শিখিয়েছে। সেই ভালোবাসার প্রাপ্তি আমার জীবনে নতুন চিনতে চিনিয়েছে মায়ার সুবাস। জাংকুক আমার জীবনে দুটি হয়ে এসেছিল, আর আমি তার মায়াকাতর জীবনের সঙ্গী হয়ে একে অপরের কমতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করে পরিপূরক হতে চেয়েছি। জাংকুক আমার লজ্জাবনত মুখে আঁচলে মুগ্ধতা গলায় বলল, তোমার উষ্ণতায় সকাল আসুক, তোমারই তরে হোক সন্ধ্যা, মায়ায় ঘেরা সুবাস তুমি আমার সুগন্ধা।